আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছেন ভারতের একটি অন্যতম স্কলারশিপ আইসিসিআর স্কলারশিপের আবেদন কার্যক্রম চলছে। রিসেন্টলি এটা নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি এবং সেখানে আইসিসির স্কলারশিপ কি কি স্কিম রয়েছে, কতগুলো আসন রয়েছে, সুযোগ সুবিধা অসুবিধাগুলো, ডকুমেন্টস, আবেদন করার প্রক্রিয়া এবং কিভাবে সিলেকশন হয় সেই সিলেকশন পদ্ধতি, এছাড়া ডেডলাইনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর বন্ধুরা, আপনার প্রোফাইল যেমনই হোক না কেন, সঠিকভাবে যদি আপনি ডকুমেন্টস সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে যাবে। আইসিসিআর স্কলারশিপের ক্ষেত্রে আপনি অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করতে পারছেন এবং এখানে আপনি 5টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারছেন এবং 5টি বিশ্ববিদ্যালয়ে 5টি সাবজেক্টে আবেদন করতে পারছেন। আজকে মূলত আমরা ডকুমেন্টস নিয়ে কথাবার্তা বলবো, খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দিব যাতে করে আপনি সঠিকভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। বন্ধুরা, প্রতি বছর বিভিন্ন দেশ স্কলারশিপ এবং বিভিন্ন অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট নানা জায়গা থেকে স্কলারশিপগুলো অফার হচ্ছে এবং আমি সময়ে সময়ে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দিচ্ছি এবং ভিডিওগুলো আমি এমনভাবেই প্রিপেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনি বাসায় বসে নিজে কারো হেল্প ছাড়াই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারেন। কিন্তু আবেদন করার ক্ষেত্রে যদি আপনি কনফিডেন্ট না হন, আবেদন কোথাও হয়তো ভুল হয়ে যেতে পারে এমন ভয় আপনার মধ্যে কাজ করছে, সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার প্রফেশনাল পেইড হেল্প আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের এই ব্যাপারে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমার ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক পেজ এর মাধ্যমে আপনারা আমার সাথে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমাকে সরাসরি ইমেলও করতে পারেন। বন্ধুরা, যখনই আপনি আইসিসিআর স্কলারশিপে আবেদন করতে যাবেন, আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ডকুমেন্টসগুলো আগে থেকেই প্রিপেয়ার করতে হবে। আইসিসিআর স্কলারশিপে আপনাকে যেটা কিছুক্ষণ আগে বললাম, 5টি বিশ্ববিদ্যালয় 5টি সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা আলাদা নিয়ম কানুন রয়েছে, কিছু রিকোয়ারমেন্ট অর্থাৎ বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে। অর্থাৎ আইসিসিআর স্কলারশিপের যে বেসিক রিকোয়ারমেন্ট সেটা তো রয়েছে, এর অতিরিক্ত সাবজেক্টের উপর বেস করে কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেমন আপনি একটি বিশ্ববিদ্যালয় চয়েস করলেন, সেই বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে সাবজেক্ট আপনি চয়েস করছেন সেখানে ম্যাথের উপর আলাদা একটা রিকোয়ারমেন্ট রয়েছে, অথবা আপনি এমন একটি বিশ্ববিদ্যালয় চয়েস করেছেন সেখানে আইএলটিএস স্কোর চাচ্ছে। তাই আগে থেকে আপনি যে বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করছেন, যে সাবজেক্টগুলো আপনি চয়েস করছেন, সেই সাবজেক্টের রিকোয়ারমেন্টগুলো চেক করুন। সেক্ষেত্রে ডকুমেন্টসের কম বেশি হতে পারে। প্রথম যে ডকুমেন্টসটির কথা বলবো এবং এটা ছাড়া কোনো গতি নাই, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে? না, পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না। আপনার পাসপোর্টটাই প্রয়োজন হবে এবং পাসপোর্টটা অবশ্যই যেন ভ্যালিড হয়, অর্থাৎ আপনার এটার মেয়াদ যেন থাকে, এই ব্যাপারটাও মাথায় রাখবেন। আর পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের ইনফরমেশনগুলো দিতে হবে এবং এটা স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে ইনফরমেশন পেজটি। আশা করি এতটুকু ক্লিয়ার। দ্বিতীয় যে ডকুমেন্টসটি, যেটা সব স্কলারশিপের ক্ষেত্রে প্রযোজ্য, আপনার সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হবে। আপনি যতটুকু পর্যন্ত কমপ্লিট করেছেন, অর্থাৎ আপনি যদি এইচএসসি পর্যন্ত কমপ্লিট করে থাকেন তবে এর পর্যন্ত যতগুলো সার্টিফিকেট মার্কশিট রয়েছে সেগুলো আপনি জমা দিয়ে দেবেন স্ক্যান করে। আপনি যদি ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্সের জন্য আবেদন করতে চাচ্ছেন, তাহলে অনার্স পর্যন্ত যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আপনার প্রয়োজন হবে। আপনি যদি পিএইচডিতে আবেদন করতে চান তাহলে মাস্টার্স পর্যন্ত যতগুলো কাগজপত্র রয়েছে সেগুলো আপনার প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই যে কাগজগুলোর কথা বললেন, সার্টিফিকেটের মার্কশিট, এগুলো কি অ্যাটাস্টেড করতে হবে, নোটারি করতে হবে, লিগ্যালাইজড করতে হবে? না, কিছুই করতে হবে না, জাস্ট স্ক্যান করে আপনাকে অনলাইনে আপলোড করে দিতে হবে। এতটুকু আশা করি আপনার ক্লিয়ার হয়েছে। এখন আমি জানি অনেকে একটি প্রশ্ন করতে পারে, বিশেষ করে যারা এইচএসসি কমপ্লিট করেছেন রিসেন্টলি, তারা এই প্রশ্নটি করতে পারেন বা তাদের মাথায় আসতে পারে। সেটি হচ্ছে যে, ভাইয়া আমি তো এই মাত্র পাশ করলাম, আমার কাছে মার্কশিটটা রয়েছে কিন্তু সার্টিফিকেটটা আমার কাছে নেই, সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে আপনি আপনার সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করুন। বোর্ডে যোগাযোগ করে প্রফেশনাল সার্টিফিকেট আপনারা কালেক্ট করার চেষ্টা করুন এবং প্রফেশনাল সার্টিফিকেট খুবই সহজেই পাওয়া যায়, 2-3 দিনের মধ্যেই পাওয়া যায় আবেদন করলে, এবং সেটা দিয়ে আপনি কিন্তু এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারবেন। শুধু আইসিসিআর না, যে কোনো স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং ভ্যালিড। যখন আপনার মেইন পেপারস, মেইন সার্টিফিকেট এসে পড়বে তখন এটা জমা দিয়ে মেইন সার্টিফিকেটটা উত্তোলন করে ফেলবেন, তাহলেই হয়ে গেল। তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার একটি ছবি প্রয়োজন হবে, যেটা অনলাইনে আপলোড করতে হবে। চতুর্থ যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার রেফারেন্স লেটার। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া রেফারেন্স লেটার আর টেস্টিমোনিয়াল কি সেম জিনিস? না, দুটি ভিন্ন জিনিস। টেস্টিমোনিয়াল যেটা
মূলত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে দেয় বা ডিপার্টমেন্ট থেকে দেয়। কিন্তু রেফারেন্স লেটার হচ্ছে আপনি যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন, সেটা কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, সেখানকার দুজন শিক্ষক আপনার হয়ে এই স্কলারশিপটির জন্য আপনাকে রেকমেন্ড করবেন বা রেকমেন্ডেশন লেটার দিবেন। রেকমেন্ডেশন লেটারকে আমাকেই লিখতে হবে নাকি শিক্ষক লিখবেন? রেকমেন্ডেশন লেটার নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তারপরও ব্রিফলি বলছি, আপনি শিক্ষকের কাছে যাবেন, শিক্ষক যদি নিজে লিখে দেন খুবই ভালো। অনেক সময় শিক্ষক লিখিয়ে নিয়ে আসতে বলেন, এটা বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই কমন। সেক্ষেত্রে লিখে নিয়ে যেতে হয়, শিক্ষক সেটা পড়ে তারপর উনি সিল সই দিয়ে দেন। পঞ্চম যে ডকুমেন্টসটির কথা বলবো সেটি হচ্ছে একটি স্বাক্ষর, অর্থাৎ আপনাকে একটি স্বাক্ষরও আপলোড করতে হবে আইসিসিআর ওয়েবসাইটে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমি তাহলে কিভাবে এই স্বাক্ষরটি আপলোড করব? খুবই সহজ। একটি সাদা কাগজের মধ্যে আপনি সই করবেন, সই করে সেটাকে মোবাইল দিয়ে ছবি তুলে সেটাকে এডিট করে ক্রপ করে আপনি আপলোড করে দিবেন। ষষ্ঠ যে ডকুমেন্টসটির কথা বলবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস, এবং মনে রাখবেন বন্ধুরা, এটার কারণে হয়তোবা আপনি স্কলারশিপটি পেতেও পারেন, আবার আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। সেটি হচ্ছে এসএ রাইটিং। আপনাকে 500 ওয়ার্ডের মধ্যে একটা এসএ লিখতে হবে। সেখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের উপর বেস করে আপনাকে লিখতে হবে। অনেকটা মোটিভেশন লেটারের মতো আপনি বলতে পারেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার উপর বেস করছে আপনার স্কলারশিপ পাওয়া না পাওয়া। তাই এটা অবশ্যই বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। অনেকের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করা যায়, চ্যাটজিপিটি অথবা এআই হেল্প তারা অনেকেই নিয়ে থাকেন। বন্ধুরা, এই কাজটা ভুলেও করবেন না, কারণ ম্যাক্সিমাম স্কলারশিপের ক্ষেত্রে তারা এই যে বেশিরভাগ মোটিভেশন লেটারগুলো বা এসেগুলো, এগুলো তারা এআই ডিটেকশন করে বা এআই তারা চেক করে, এআই দিয়ে জেনারেট হয়েছে কিনা এটা তারা দেখার চেষ্টা করে। সেটা যদি কোনোভাবে ডিটেক্ট হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। অবশ্যই আপনি এআই হেল্প নিতে পারেন আইডিয়া জেনারেশনের জন্য, লেখার প্যাটার্ন বোঝার জন্য, কিন্তু কপি করার জন্য না। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমবিএ এর ক্ষেত্রে জিমেটের একটা রিকোয়ারমেন্ট থাকে। তাই অবশ্যই আপনি যে বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করছেন এমবিএ এর জন্য, তাদের রিকোয়ারমেন্টটাও চেক করে নেবেন। যারা ব্যাচেলরে আবেদন করবেন, অর্থাৎ যারা অনার্সে আবেদন করছেন এইচএসসির পরে, তারা অবশ্যই আপনি যে সাবজেক্টগুলো সিলেক্ট করছেন সেটার রিকোয়ারমেন্টগুলো চেক করবেন। অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য বিগত রেজাল্ট, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপর একটি রিকোয়ারমেন্ট থাকে অনেক সময় দেখা যায়। বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোর জন্য অনেক সময় দেখা যায় আপনার এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির একটি রিকোয়ারমেন্ট থাকে। তাই এই বিষয়টা চেক করার অনুরোধ করছি। অষ্টম ডকুমেন্টস, আপনার আইএলটিএস, টোফেল অথবা এমওয়াই। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি এর আগের একটি ভিডিওতে বলেছিলেন যে আইসিসিআর স্কলারশিপে আবেদন করার জন্য কোনো আইএলটিএস, টোফেলের দরকার হয় না। হ্যাঁ, আইএলটিএস এর টোফেলের দরকার হয় না, তবে অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক সাবজেক্টে আইএলটিএস, টোফেল এর রিকোয়ারমেন্ট থাকতে পারে। তাই অবশ্যই এটা চেক করার অনুরোধ করছি। নবম যে ডকুমেন্টসের কথা বলবো সেটা হচ্ছে ইউনিক আইডি। প্রশ্ন আসতে পারে, ভাইয়া ইউনিক আইডি বিষয়টা কি? সেটা হচ্ছে আপনার পাসপোর্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্টস। সেটা হতে পারে আপনার এনআইডি, হতে পারে আপনার জন্ম নিবন্ধন। এনআইডি যদি না থাকে, জন্ম নিবন্ধন যদি না থাকে, এনআইডি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। আশা করি ক্লিয়ার। দশম যে ডকুমেন্টসটির কথা বলবো, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস, এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য এইটা অন্যতম একটি ডকুমেন্টস, সেটি হচ্ছে ফিজিক্যাল ফিটনেস ফর্ম। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কি এখনই দিতে হবে? হ্যাঁ, এখনই দিতে হবে, অর্থাৎ অনলাইনে আপলোড করে তারপর আপনাকে সাবমিট করতে হবে। এবং কম্পিউটার স্ক্রিনে দেখিনি বিস্তারিত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইসিসিআর স্কলারশিপের মেইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাইডলাইন নামের একটি অপশন রয়েছে। এখানে আসার পর ফিজিক্যাল ফিটনেস ফর্ম, অর্থাৎ এখানে একটি দ্বিতীয় যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা ফর্ম কিন্তু এসে পড়েছে, এবং এই ফর্মটাকে মূলত আপনাকে পূরণ করে আপলোড করতে হবে। এই ফর্মটা পূরণ করার পদ্ধতি কি? খুবই সহজ। প্রথমে এটাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে দুটি পাতা থাকবে। আপনার কাছাকাছি থাকা যে কোনো এমবিবিএস ডাক্তার, সরকারি ডাক্তার, বেসরকারি ডাক্তার, বেসরকারিভাবে প্র্যাকটিস করেন এমন ডাক্তারের কাছে নিয়ে যাবেন। উনি এই ফর্মটি দেখবেন এবং আপনাকে কিছু টেস্ট সাজেস্ট করবে। এই টেস্টগুলো এই ফর্মটার মধ্যেই উল্লেখ করা রয়েছে। আপনারা যদি দ্বিতীয় পাতাতে যান, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে রিমার্কস ইফ এনি, অর্থাৎ যদি প্রয়োজন হয় এখানকার এই টেস্ট উনি করাতে পারেন, একজন ডাক্তার নাও করাতে পারেন, তবে যদি করান তাহলে হচ্ছে উনি ব্লাড টেস্ট, অর্থাৎ রুটিন ব্লাড টেস্ট অর্থাৎ সিবিসি টেস্ট উনি দিতে পারেন, ইউরিন টেস্ট, এক্স-রে, চেস্ট টেস্ট উনি দিবেন। এছাড়াও অন্য যদি কোনো টেস্ট উনি প্রয়োজন মনে করেন সেটা উনি সাজেস্ট করবেন, এবং সেটা তিনি দেখে তারপর এই ফর্মটি তিনি পূরণ করবেন।
এই ফর্মটির ক্ষেত্রে প্রথম যে অংশটুকু রয়েছে সেটা আপনি পূরণ করে দিতে পারেন। যেমন এখানে আপনার নাম রয়েছে, আপনার পাসপোর্ট অনুযায়ী অবশ্যই আপনার মেল ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস, এজ, ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি, অ্যাড্রেস, যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে ঠিক সেভাবে আপনি পূরণ করে দিবেন। প্রশ্ন আসতে পারে ভাই হাতে লিখে পূরণ করে দিব? হ্যাঁ, হাতে লিখে পূরণ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আইসিসিআর স্কলারশিপে আবেদন করবেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে বেশ কিছু বক্স রয়েছে, অর্থাৎ আপনার মেডিকেল হিস্ট্রি এখানে কিছু রয়েছে, এটা ডাক্তার সাহেব পূরণ করবেন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করে। পরে একদম নিচের দিকে আপনারা দেখবেন যে এখানে কিন্তু তার সিগনেচার এবং অ্যাড্রেস রয়েছে, এখানে তার নাম, সিগনেচার এবং অ্যাড্রেস দিতে হবে। এবং বাম পাশে আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন এখানে একটি খালি জায়গা রয়েছে, এখানে সিল সই উনি দিয়ে দিবেন। এরপর আপনি এটাকে নিয়ে স্ক্যান করে অনলাইনে আপলোড করে দিবেন। আশা করি ফিটনেস ফর্মের ব্যাপারে আপনি একদম ক্লিয়ার হয়েছেন। সর্বশেষ যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে ইসিএ, অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনার যদি অ্যাচিভমেন্ট থেকে থাকে, কোনো ভলান্টারি কাজ থেকে থাকে, অভিজ্ঞতা থেকে থাকে, সেগুলো অবশ্যই আপনি যুক্ত করে দিতে পারেন। থেকে থাকে রিসার্চের কোনো কাজ হয়ে থাকে, পাবলিকেশন থেকে থাকে, তাহলে অবশ্যই এগুলো যুক্ত করে দিতে পারেন। বা আপনার অনেকগুলো সার্টিফিকেটস রয়েছে, অ্যাচিভমেন্ট রয়েছে, প্রতিযোগিতার কাগজপত্র রয়েছে, কিন্তু বাংলায় রয়েছে। এখন চিন্তা করছেন এই কাগজগুলো আমি কিভাবে অ্যাড করব। সেক্ষেত্রে আপনি সিভিতে একটি সিভি তৈরি করুন, সিভিতে এগুলো অ্যাড করে দিন, সিভিটা আপলোড করে দিতে পারেন। মোট কথা এই ইনফরমেশনগুলো আপনার কমিটিকে ইনফর্ম করুন। তো এই ছিল প্রায় 10 থেকে 11টি ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন হয়। আর সর্বশেষ যে কথাটি বলবো, আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। এত কষ্ট করে ডকুমেন্ট জোগাড় করে যদি সঠিকভাবে আবেদনটি সাবমিট করা না যায় তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই যদি কনফিডেন্ট না হন, যদি ভয় কাজ করে নিজের মধ্যে, চাইলে আমার পেইড প্রফেশনাল হেল্প আপনারা নিতে পারেন। যোগাযোগ করার ঠিকানা, ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং অন্যান্য তথ্য প্রথম কমেন্টে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।